দেখছেন সিএন, আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। শুরু করছি হাল্লা বল। আর আজকে হাল্লা বলে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে এসএসসি জট। কেন বলছি ফের জটে এসএসসি? কারণ নতুন বিজ্ঞপ্তি এবং রুল, এই রুল ঘিরে একটা নতুন আইনি জটিলতা তৈরি হচ্ছে। মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে এবং এসএসসির এই নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যিনি মামলা করেছেন তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে এই আলোচনায় উপস্থিত রয়েছেন। আমি একে একে সবার সঙ্গে আলাপ করাবো, কিন্তু সবার আগে মামলাকারী চাকরি প্রার্থী লুবানা পারভিন যিনি এই মামলাটি করেছেন তার কাছে সরাসরি যাওয়ার চেষ্টা করব, তাকে স্বাগত জানাবো। আমি লুবানা, আপনার কাছ থেকে যেটা প্রথমে একটু জানতে চাইবো, আমি তারপর বাকি যারা গেস্ট রয়েছেন তাদের সঙ্গে আলাপও করাবো এবং অবশ্যই তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু লুবানা, একটু যদি শুরুটা আপনি মুখপত্রটা বেঁধে দেন যে ঠিক কোন কোন জায়গায় আপনাদের আপত্তি, কি কি অভিযোগ বা কোন কোন জায়গাটা অমান্য করা হয়েছে, সুপ্রিম নির্দেশ অমান্য করা হয়েছে বলে আপনারা মনে করছেন, এবং কোন প্রেক্ষিতগুলোকে সামনে রেখে আপনারা এই মামলাটা করেছেন। শুরুতে যদি একটু এটা জানান। হ্যাঁ, নমস্কার, আমি লুবানা পারভিন, 9-10 2016 সালের একজন ডিপ্রাইভড ক্যান্ডিডেট 9-10-এর। তো আমরা যে সরকারি একটা দুর্নীতির একটা চরম পর্যায়ে গেছে, সেই দুর্নীতির শিকার আমরা, তার জন্য আমরা 2020 থেকে আজ পর্যন্ত লড়ে যাচ্ছি। তো আমাদের এই লড়াইয়ের জন্যই সুপ্রিম কোর্টে যখন কেসটা গেছে তখন সেটা 2016 সালের এন্টায়ার প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছে। এবং শুধু যে ক্যান্সেল হয়েছে তাই নয়, ক্যান্সেল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সুপ্রিম কোর্ট একটা সুন্দর একটা একটা কোন দিক দিয়ে গেলে পরে একটা ভালো ফলপ্রসূ একটা রেজাল্ট পাওয়া যায় সেই দিকও দর্শন করিয়েছেন। আবার 2016 সালের গেজেট এবং 2016 সালে যে ভ্যাকান্সি ছিল তার এগেনস্টে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে বলেছে এবং সেই মোতাবেক 31শে মের মধ্যে আমাদের রাজ্য সরকারকে একটা বিজ্ঞপ্তি জারি করতে বলেছে। খুব ভালো কথা। তো বিজ্ঞপ্তিটা সরকার জারি করেছে ঠিকই, কিন্তু আমরা যখন বিজ্ঞপ্তিটা দেখলাম আমরা খুব অবাক হলাম। এই কারণেই এই বিজ্ঞপ্তির মধ্যে টেন্টেড, আনটেন্টেড এবং ফ্রেশ, যারা ফ্রেশার্স আছে, তিনটে পার্টিকে পুরো গুলিয়ে দেওয়া হলো। এইখানে আমাদের সবথেকে আপত্তি। আমরা যারা 2016 সালের ডিপ্রাইভড ক্যান্ডিডেট ছিলাম, আমরা যারা 2016 সালে যখন প্যানেলটা ক্যান্সেল হয়েছে, সুতরাং আমরা 2016 সালের রুলস মেনেই পরীক্ষা দিতে চাই এবং আমরা যারা 2016 সালের ক্যান্ডিডেট ছিল তারাই থাকতে চাই। তো সেই জায়গাটা কোথাও গিয়ে মানা হয়নি, এখানে ফ্রেশার্সদেরকেও আনা হয়েছে। তারপরে আরেকটা যেটা সব থেকে খারাপ লাগা জায়গা, যেটা সুপ্রিম কোর্ট টেন্টেড ক্যান্ডিডেট কারা তাদেরকে তারা যাতে পরীক্ষায় বসতে না পারে সেরকম একটা নির্দেশিকা দিয়েছিল। তো সরকার থেকে কিন্তু যে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড, আর যারা টেন্টেড তারা পরীক্ষায় বসতে পারবে না সেরকম কোনো রকমের গেজেটে কিন্তু সে বিষয়ে উল্লেখই করা হয়নি যে কারা টেন্টেড। সুতরাং তারাও যে এই প্রসেসের মধ্যে দিয়ে যাবে এটা সরকার হয়তো চাইছে, এটাই আমাদের মনে করতে হবে। আচ্ছা, আপনারা রিভিউ পিটিশনের বয়ান বা রিভিউ পিটিশন অবধি অপেক্ষা করলেন না কেন? আর একবার বলুন, আপনারা রিভিউ পিটিশন বা তার বয়ান অবধি অপেক্ষা করলেন না কেন? আমি আসবো লুবানা, আমি আপনার কাছ থেকে উত্তর নেব, কিন্তু তার আগে আমাদের সঙ্গে যারা বাকি অতিথিরা উপস্থিত রয়েছেন আমরা একটু তাদের সঙ্গে আলাপ করাই। আমার সঙ্গে রয়েছেন শুভজিৎ দাস, আন্দোলনকারী চাকরি হারা শিক্ষক। শুভজিৎকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, তৃণমূল সমর্থক। সৌরভ দাকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। রয়েছেন মণিকাঞ্চন পাল, বিজেপি তরফ থেকে বিজেপি মুখপাত্র, মণিদাকেও স্বাগত জানাবো। আমি লুবানার কাছে যে প্রশ্নটা রেখেছিলাম সেটার উত্তর নেব, কিন্তু তার আগে যেহেতু শুভজিৎ রয়েছেন এবং শুভজিতের দাবিটা খানিকটা আলাদা, আপনারা জানেন চাকরিহারা শিক্ষক তাদের যে দাবি আর যারা চাকরি প্রার্থী তাদের দাবি দুটো আলাদা। আমি একটু শুভজিতের কাছ থেকে জানার চেষ্টা করি। শুভজিৎ, আপনারা এই পুরো বিষয়টার আমি বলবো জাঁতাকলে যেভাবে পিছতে হচ্ছে আপনাদেরকে, একে নিয়ে কি ভাবছেন, কি বলবেন, আগামী দিনে কি কর্মসূচি নিতে পারেন, নিচ্ছেন, একটু জানান। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে পর্যায়ে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে সব দিক দিয়ে একটা প্রেশার আমাদের উপরে আছে, যে কারণ একটা চাকরির জন্য একটা মানুষ একবার পরীক্ষা দেয়। আমরা একবার পরীক্ষা দিয়েছি, দিয়ে চাকরিটা পেয়েছি, এবং চুরি সরকার করেছে, চুরি এসএসসি করেছে, চুরি বোর্ড করেছে, এবং তার দায়ভার নিতে হচ্ছে কিছু
নিরীহ ক্যান্ডিডেটকে নিতে হচ্ছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কেবি সবাই বলছে এরা আনটেন্টেড, এবং তাদের কাছে কিন্তু তাদের কিছু পদক্ষেপ দেখলে বোঝা যাচ্ছে যে আমরা আনটেন্টেড, আমরা চুরি করিনি বা আমাদের কোনো দোষ নেই। কিছু পদক্ষেপ, যেমন কারা স্কুলে যাবে তারা কিন্তু ডিসাইড করে দিয়েছে, এসএসসি মানে ডিসাইড করে দিয়েছে কারা স্কুলে যাবে। স্কুলে যখন আমাদেরকে পাঠাচ্ছেন তাহলে আমরা আনটেন্টেড, স্কুলে আমাদেরকে পাঠাচ্ছেন, টেন্টেডদের তো স্কুলে বন্ধ করে দিয়েছেন। তাহলে স্কুল যখন টেন্টেডরা যাচ্ছে না, আনটেন্টেডরাই স্কুলে যাচ্ছে, তাহলে এখানে একটা সেগ্রিগেশন হয়েই আছে। তো তারপরেও বলা হচ্ছে আমাদেরকে পরীক্ষা দিতে। পরীক্ষা আমরা দেব না, এটা হচ্ছে আমাদের প্রথম দাবি, যে পরীক্ষা আমরা দেব না কোনো মতেই। যে কোনো সিচুয়েশনে আমাদেরকে যাই প্রলোভন দেখানো হোক, আমাদের দাবি একটাই যে হ্যাঁ অবভিয়াসলি দেখানো হচ্ছে। যেমন কিছু নাম্বার দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, যে 10 নাম্বার যেটা অভিজ্ঞতার মার্কস দিয়ে দেওয়া হচ্ছে, কিংবা কোনো রকমভাবে হয়তো এদিক ওদিক থেকে মানে চুরির একটা তথ্য আবার চলে আসছে, যে এসএসসি চুরি করলো 17 দফায়, সেই এসএসসি আবার নাকি আমাদের পরীক্ষা নেবে। মানে কেমন একটা, সে 17 রকমের চুরি করে সে ধরা পড়েছে, এবার তার চুরিটা শুরু হবে 18 রকম থেকে। মানে 17 রকম সে জানে, একটা লোক সে জানে যে আমাকে কোন কোন রাস্তায় ওই বাড়িতে ঢুকতে পারি আমি। সে যখন জেনে গেল যে এই তো মালিক তো জেনে গেছে যে এই রাস্তায়, এবার সে কিন্তু অন্য রাস্তা খোঁজা শুরু করবে, কারণ ওর 17 রকমের রাস্তাটা অটোমেটিক্যালি তালা মেরে দেবে। এবং যে 18 রকম থেকে শুরু হবে, সেই 18 রকম হবে কিন্তু এমনভাবেই যে তাতে কিন্তু কোনো যেন গোলযোগ না থাকে। আমরা এটা সন্দেহ করছি যে চুরি আবার হতে পারে, এবং মহামান্য সুপ্রিম কোর্ট যার কাছে মানে যে চুরি করলো তার হাতেই আবার একটা ক্যান্ডিডেটের জীবনটা সঁপে দিল, যে তার ভবিষ্যৎটাও আবার সঁপে দিল তার কাছে, যে চুরি করে এই সবেমাত্র চুরি করে উঠেছে, এবং যার মুখে এখনো পর্যন্ত মাখন লেগে আছে এরকম একটা জায়গা। তো আমাদের কথা এটা যে আমরা যারা আনটেন্টেড তারা পরীক্ষা দ্বিতীয়বার দেবে না, আমরা দেব না। তাহলে তো লুবানাদের সঙ্গে আপনাদের এই যে পার্থক্যটা তৈরি করে দেওয়া, প্রথম পার্থক্য হচ্ছে এই 10 নম্বরের পার্থক্য, প্রথম পার্থক্য। তাহলে একে তো এই একটা মানে সমস্যার কথা বিভিন্ন সময় উঠছিল, যে এই আন্দোলনটাকে মানে একটা অভিযোগ উঠছিল যে এই আন্দোলনটাকে, আপনাদের যে আন্দোলনটা মানে ইন্ডিভিজুয়ালি আমি বলছি, আপনাদের যে আন্দোলনটা, সেই আন্দোলনটাকে ছত্রভঙ্গ বা এই আন্দোলনটাকে বিভাজনের একটা চেষ্টা হচ্ছিল, কিভাবে ভেঙে দেওয়া যায় সেটার একটা চেষ্টা হচ্ছিল। পাশাপাশি লুবানাদের যে আন্দোলনটা আর আপনাদের যে আন্দোলনটা, এই দুটোর মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, এইটা কি তাহলে সঠিক? দেখুন, আমার কাছে এবং সবার কাছে, মানে রাজ্যে যারা মোটামুটি ভারতবর্ষে যারা একটু বোঝে যে কি করা যেতে পারে, কি করলে সবার সুবিধা হতে পারে, সেই জায়গা থেকে আমি বলি আপনাকে রিপ্যানেল মানে যে ওএমআরগুলো আছে সেগুলো রিভ্যালুয়েট করে আমাদের কিন্তু সবাইকেই নিয়োগ করানো যেতে পারে। মানে যারা আনটেন্টেড আছে তাদের নিয়োগ করানো যেতে পারে, যারা টেন্টেড আছে তাদেরকে রিমুভ করা যেতে পারে, এবং যারা ওয়েটিং আছে, দেখুন তারাও তো চাকরির যোগ্য দাবিদার। আমি তো এটা বলতে পারি না যে তারা রাস্তায় বসে আছে এতদিন, দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছে, তারা তাদের রাইটসের জন্য তারা মানে আন্দোলনটা করছে। তো তারা কিন্তু এই চাকরি যে টেন্টেডরা এতদিন ধরে খেয়ে গেল মাখনটা, সেই মাখনটা কিন্তু পাওয়ার কথা ছিল যারা রাস্তায় বসে আছে তাদের। যদি রিপ্যানেল করা যায় তাহলে দেখুন কত দিক দিয়ে উপকার। প্রথম কথা হচ্ছে যে যোগ্যরা যোগ্যদের জায়গায় থাকবে, কারণ আমাদের যোগ্যতা নিয়ে আমাদের নিজেদের মধ্যে কোনো প্রশ্ন নেই, রাজ্যেরও কারোর মধ্যে কোনো প্রশ্ন নেই, ইভেন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কারোরই কোনো প্রশ্ন নেই আমাদের উপরে। কারণ আমাদের এখনও পর্যন্ত, আমি বলে রাখছি, এখনও পর্যন্ত কোনো একটা যোগ্যর গায়ে কিন্তু কেউ কোনো কালি ছেটাতে পারেনি, কেউ পারেনি, না হাইকোর্ট, না সুপ্রিম কোর্ট, না সিবিআই, না বাক কমিটি, কেউ কিন্তু কোনো কালি ছেটাতে পারে না। তাহলে যখন আপনি বলছেন চিহ্নিত করাই গেল, তাহলে এত জটিলতা, এত সমস্যা। এক্স্যাক্টলি, ব্যাপারটা তো এই জায়গায় যে এই যে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার আমরা হলাম, চাইলে কিন্তু অনেক আগে আমাদের বাঁচিয়ে ফেলা যেত, এবং এখনো বাঁচানোর কিন্তু রাস্তা আছে। সে আপনি শাসক দল বলুন বা সে বিরোধী বলুন, সবাই কিন্তু চাইলে আমাদেরকে বাঁচিয়ে ফেলতে পারে, বাঁচানোর রাস্তা আছে। আমি আসবো সেখানে, কিন্তু তার আগে একটু সৌরভদার কাছে যাব। সৌরভদা, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবিসিডি করে অনেকগুলো প্ল্যানের কথা বলেছিলেন। এখন কথা হচ্ছে যে এই প্ল্যানগুলোর উপরে এনারা কতটা ভরসা রাখতে পারবেন সেটা ঠিক বোঝা যাচ্ছে না, কারণ এরা যেভাবে ক্ষোভ প্রকাশ করছেন বা এই স্বয়ংক্রিয় সংস্থা বলে যে এসএসসি তারা দাবি করে বারবার বা নিজের পিঠ নিজেই চাপড়ে দেয়,
সেই স্বয়ংক্রিয় সংস্থাটাই কিন্তু এই মুহূর্তে একেবারে কি বলবো, মানে দুর্নীতির যত রকমের অভিধা হয় সব অভিধায় অভিহিত। তো এই জায়গা থেকে কি করণীয়, মানে কি করা যেতে পারে? ওই এবিসিডি প্ল্যানগুলো অ্যাপ্লাই করার জায়গা থাকলেও এনারা তো সেটাকে মান্যতা খুব একটা দেবেন বলে মনে হচ্ছে না। সৌরভদা কিভাবে দেখছেন? বিষয় হচ্ছে যে দুর্নীতি যেটা হয়েছে সেটা সিবিআই হাতে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিবিআই নির্দেশ দিয়েছেন। সিবিআই তার রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করেছে। সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের ওপর দাঁড়িয়ে রাজ্য সরকার তার যা যা নির্দেশিকা সুপ্রিম কোর্টের আছে সেই অনুযায়ী কথা বলেছে। এবং এখানে যেটুকুনি আমি যেহেতু আইনজীবী নই, তো যেইটুকুনি আমার মনে হয়েছে এই বিষয়টা দেখে, যে রাজ্য সরকার যে নোটিফিকেশন করেছে সেখানে কিন্তু যারা এক্সপিরিয়েন্সড যারা এমপ্লয়ি আর কি, তাদের জন্য কিন্তু একটা বোনাস স্কোর যাতে তারা পায়। ফ্রেশরাও তো পরীক্ষা দেবে অনেকে, কিন্তু বোনাস স্কোর এবং একটা অ্যাডিশনাল কনসিডারিং এক্সপিরিয়েন্স, যেটার জন্য একটা স্কোর তৈরি করা হয়েছে। তো সেটাতে ওদের আপত্তি থাকতেই পারে। এখন মূল কথা যেটা হচ্ছে, আমি ওর কথা শুনে এটা মনে হলো যে আমরা পরীক্ষা কোনোভাবেই দেব না, পরীক্ষা ছাড়া আমাদেরকে রিক্রুট করতে হবে। দেখো, এই সমস্যার সমাধান তো মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবে না, বা ধরো তোমার বিকাশ ভবনের ওই লোহার গেটও করতে পারবে না। এর সমস্যার সমাধান করতে পারবে আইন। ভালো কথা, এই আইনের জটে এদের এত বছর ভোগান্তি হয়েছে, সেখানে দাঁড়িয়ে তবু একটা আশার আলো বা একটা জায়গা মতন এসছিল। তা কারোর না কারোর বুদ্ধিতে পড়ে, সেটা বিকাশবাবুর বুদ্ধিতে পড়ে হোক বা ওই শামীম টামিম যারা আছে, মামলাখোর যারা আছে, মানে মামলাবাজ যারা আছে, তাদের পাল্লায় পড়ে বা বিজেপির পাল্লায় পড়ে নিশ্চয়ই আবার ওরা মামলা করেছে। মামলা করার অধিকার সবার আছে। তাতে যদি ওরা মনে করে যে কলকাতা হাইকোর্টের থেকে ওরা ওদের চাকরি নিয়ে আসবে বা মামলায় জয়লাভ করবে বা সুপ্রিম কোর্টে ওরা গিয়ে আবার আবেদন করবে, করুক, কোনো আপত্তি নেই। কিন্তু আমার মনে হয় যে আমাদের সরকার এই একটা অব্যবস্থা, এই অসুবিধার মধ্যে তারা সুপ্রিম কোর্টের নির্দেশই পালন করেছে। আজকে যেহেতু হাইকোর্টে এই মামলাটি হয়েছে, মানে যেটা নিয়ে কথা একদম শুরু করলাম আর কি, এই মামলাটাতেই তো এটা বলা হচ্ছে যে রুলটা মানা হয়নি, মানে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেখানে এই রুলটা মানা হয়নি। এবং যে মামলাটি লুবানা করেছেন, মানে যেটা উনি শুরুতেই বলছিলেন, এটা যেমন একটা দিক, আরও একটা খুব গুরুত্বপূর্ণ দিক যেখানে এইটা বলা হয়েছে যে ভাতা, মানে যে ভাতা দেওয়ার ঘোষণা হয়েছিল বিশেষ করে গ্রুপ সি গ্রুপ বি ক্ষেত্রে, এটা নিয়েও যে একটা মামলা হয়েছে এবং বলা হয়েছে সাধারণ মানুষের করের টাকা ইত্যাদি ইত্যাদি। তো যদি মানে স্বচ্ছতা থাকতো বা যদি সুপ্রিম কোর্টের নির্দেশকে সঠিকভাবে মানা হতো, তাহলে তো এই মামলাগুলোর প্রয়োজনও হতো না, মামলাগুলো হতোও না। অবশ্য এই পুরোটা একটা আইনি বিষয়ের মধ্যে রয়েছে, এগুলো নিয়ে মন্তব্য করা উচিত নয়। আমি ওটাই তোমাকে শুধু বলবো একটা কথাই, যে এরা দিনের পর দিন মামলার পর মামলা করে নিজেদের ভবিষ্যৎ নিয়েরা নষ্ট করছে। এখানে আমার কিছু বলার নেই। যেহেতু মাননীয় বিচারপতি এই মামলা শুনবেন বলেছেন, তিনি শুনুক, তারপর আবার সুপ্রিম কোর্টে যাবে। বছরের পর বছর ধরে উনিরা যদি মামলায় জড়াতে চান জড়াবে। আর সুপ্রিম কোর্ট যদি বলে হ্যাঁ এইভাবে পরীক্ষা নিতে পারবে রাজ্য সরকার পরীক্ষা নেবে, এবার এরা পরীক্ষা দেবে কি দেবে না তাদের ব্যাপার। শুভজিতের কথাই বলি, আমি বাকিদের ছেড়ে দিলাম। আমি যদি শুভজিতের কথাই বলি, শুভজিৎ আজ থেকে 7 বছর 8 বছর আগে যে টেনাসিটি দেখাতে পেরেছে পড়াশোনার ক্ষেত্রে বলুন বা মানে শারীরিকভাবে সক্ষমতার দিক থেকে বলুন, সব দিক থেকে, এখন যেটা এনারা বলছেন না যে সতীন সৌরভকে এখন ব্যাট ধরিয়ে দিলে তো এরা পারবে না, সেরকমই শুভজিৎদের পক্ষেও বা এই পরীক্ষাটায় বসা এই মুহূর্তে এটা কি সম্ভব? আর তার তো একটা প্রিপারেশন থাকে, 3 বছর 4 বছর হয়তো কেউ প্রিপারেশন নিয়েছে। হঠাৎ করে এখন যদি তাদেরকে যারা মানে ছাত্র তৈরি করছে, যারা পরের জেনারেশন যারা পরীক্ষা দেবে তাদের ওরা তৈরি করছে, এখন ওদেরকে যদি পরীক্ষা দিতে বসতে বলা হয়, এটাও তো দেখো, পরীক্ষা দিতে বসতে বলাটা তো আর মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেনি, ওদেরকে পরীক্ষা দিতে হবে, এটা সুপ্রিম কোর্ট অর্ডার করেছে। সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছে এই প্রশ্নটা ওরা সুপ্রিম কোর্টকে করুক। কিন্তু সুপ্রিম কোর্ট তো এই যে রুলটা এসএসসি বিজ্ঞপ্তিতে দিচ্ছে, ভালো তো, আমি তো এটাই বললাম, যদি এসএসসির কোনো বিজ্ঞপ্তি, সুপ্রিম কোর্টের কোনো বিজ্ঞপ্তি এসএসসি যদি পেরিয়ে যায়, ওরা হাইকোর্টে মামলা করেছে, এরপর সুপ্রিম কোর্টে যাক, মামলার পর মামলা চলতে থাকুক, অসুবিধা কি? বেশ, একটা বিরতি নেব, আমি আসবো শুভজিৎ, একটা বিরতি নিতে হবে। আর বিরতিতে যাওয়ার আগে একটু জানিয়ে রাখি আপনাদের যে আমাদের সঙ্গে বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম তিনি যোগদান করেছেন। ফিরদৌস দা, আমি আসবো আপনার কাছে একটা বিরতির পর, খুব দ্রুত বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। হল্লা বউল, কো স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং মানে
चिरदिन स्ट्रॉन्ग। जितने सारे हेल्थ ड्रिंक उतने सारे वादे। अरे कंफ्यूजन छोड़िए, गणेश शक्ति सत्तू सबका काम अकेले कर दे। अब से इस कुदरती स्वदेशी हेल्थ ड्रिंक की आदत डालिए। गणेश शक्ति सत्तू, पीते रहो जीते रहो। ব্র্যান্ডেড গানের মেশিনের একমাত্র চয়েস স্ট্রোবনি, ইওর হিয়ারিং এইড স্পেশালিস্ট স্ট্রোবনি। That's a big catch. Pull. বিরাট Pull. বিরাট বিরাট Pull. বিরাট বিরাট, এটা ভেঙে যাবে। খালি স্ট্রং হলে এটা ভেঙে যেত। এটা স্ট্রং এর সাথে ফ্লেক্সিবলও। একদম শ্যাম স্টিলের মতো। শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার, যেমন স্ট্রং তেমন ফ্লেক্সিবল। আপদে বিপদে সময়ের সাথে বাড়ি থাকে যুগ যুগ অটুট। টিএমটি ফ্লেক্সি স্ট্রং মানে বাড়ি চিরদিন স্ট্রং। হল্লা বউল, কোড স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। ফিরে এলাম বিরতির পর। আমি ফিরদৌসদার কাছে একটু যাওয়ার চেষ্টা করি। ফিরদৌসদা, কোথায় কোথায় সুপ্রিম নির্দেশ লঙ্ঘন হয়েছে বলে আপনি মনে করছেন? দেখুন, সুপ্রিম কোর্ট কোন নির্দেশের কোনো অংশে বলেনি যে রাজ্য সরকারকে একটি নতুন রুল ফ্রেম করতে এবং সেই রুল মোতাবেক এসএসসি টিচিং এক্সপিরিয়েন্সের জন্য এক্সট্রা 10 নম্বর দিয়ে অন্যান্যদের যাদের ডিপ্রাইভ করা হলো তাদের জন্য নিয়োগ প্রক্রিয়া 90 নম্বরের হবে। অর্থাৎ এখানে লুবানা বসে আছে, লুবানাদের জন্য 90 নম্বরের, আর অন্যদের জন্য সেটা হবে একেবারে 100 নম্বরের। এই লুবানা ওর ওয়েটিং লিস্টে ওর নাম ছিল। যদি এই দুর্নীতি না হতো তাহলে ও এতদিন স্কুলে 2018 সালে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেত, আজকে ওর 7 বছর চাকরি করা হয়ে যেত। এবার এই ও কেন চাকরিটা পেল না? তার কারণ দুর্নীতি হলো। তারপরে আবার নতুন যে প্রক্রিয়া হল, তোমার জন্য এই নিয়োগের প্রাপ্ত নাম্বার হবে, নিয়োগের সর্বমোট নাম্বার হবে 90। অন্যদের ক্ষেত্রে যারা কন্ট্রাকচুয়াল টিচার, যারা পার্মানেন্ট টিচার, তাদের জন্য হবে 100। তুমি প্রথম থেকেই এই রেসের বাইরে থাকবে। তার কারণ আপনি যদি এসএসসির যে কোনো তালিকা, সে আপনি বাংলা ধরুন বা অন্যান্য যে কোনো বিষয়ের তালিকা ধরুন, যে প্রথম যে র্যাঙ্ক করেছে তার সঙ্গে যে সর্বশেষ র্যাঙ্ক করেছে তার নাম্বারের পার্থক্য দেখবেন 3, 4, ম্যাক্সিমাম 5। প্রথমে যদি কাউকে 10 নম্বর কম যদি রেসে বলা যায় না তুমি 10 নম্বর পাবেই না, তাহলে তো প্রথমেই তাকে রেসের বাইরে করে দেওয়া হচ্ছে। তাহলে সে সুযোগ পাবে কি করে? আগে কি ছিল? আগে ও রিটেন এক্সামিনেশনে প্রাপ্ত নাম্বার ছিল 55, সর্বমোট নাম্বার ছিল, এখন হয়ে গেছে সেটা 60। আগে একাডেমিক ছিল 35, সে 35 অ্যাসেসমেন্ট কিভাবে হতো? মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড, ওভারঅল অ্যাসেসমেন্ট হতো। এখন শুধু তাই না, এখন শুধুমাত্র যে ওই গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে 10 নম্বরের একাডেমিক পারফরমেন্স বিচার করা হবে। যদি মোর দেন 60% পান তাহলে 10 পাবেন, লেস দেন 60% হলে 8, 6 এরকম করে নাম্বার বিভাজন আছে। এবার আগে ইন্টারভিউয়ে প্রাপ্ত নাম্বার ছিল 10, মানে সর্বমোট নাম্বার ছিল 10, এখন কত হলো? 10 ইন্টারভিউ আর 10 হচ্ছে টিচিং ডেমো। এবার এই 10, 10, 20 এটা সম্পূর্ণভাবে যারা এই ইন্টারভিউ নেবেন, ইন্টারভিউয়াররা, তাদের স্বেচ্ছাধীন ক্ষমতা। এর আগের নিয়োগের ক্ষেত্রে এই 10 নম্বরে ক্ষেত্রে প্রচুর ম্যানিপুলেশন হয়েছে। আজকে যে 20 নাম্বার বরাদ্দ হয়েছে সেখানে ম্যানিপুলেশন হবে না কেউ বলতে পারে না। শুধু তাই নয়, টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে যে কন্ট্রাকচুয়াল টিচাররাও তারা টিচার হওয়ার যোগ্য হবেন, কিন্তু একজন ফ্রেশ ছেলে মেয়ে যে কোনোদিন শিক্ষকতা করেননি, নতুন করে তারা শিক্ষক আর হতেই পারবেন না। কারণ শিক্ষকই শিক্ষক হবেন, তাহলে নতুন ছেলে মেয়েরা কি কোনোদিন শিক্ষক হতে পারবেন না? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নের উত্তর কে দেবে? এবং শুধু তাই না, যে নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস যেটাকে কন্ডাক্ট করতে বলেছে কলকাতা হাইকোর্ট এবং সেটাকে অ্যাপয়েন্ট করেছে সুপ্রিম কোর্ট, সেখানে কোথাও বলা নেই যে তুমি নতুন রুল ফ্রেম করবে এবং নতুন রুল ফ্রেম করে এই লুবানাদের মতো যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট তাদেরকে ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে ফেলে দেবে। আর 17 তারিখের নির্দেশে বলা আছে 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা শিক্ষকতা করতে পারবেন, কিন্তু তার জন্য তারা কোনো অ্যাডভান্টেজ পাবেন না। ফলে এটা পরিষ্কার, যেখানে এই কথা বলার পরে নতুন করে আবার একটি রুল ফ্রেম করে যেখানে এক শ্রেণীর ক্যান্ডিডেটকে ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে পৌঁছে দেওয়া, সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আমাদের দেশে দেখুন, কারো চাকরি পাওয়ার অধিকার নেই, কিন্তু চাকরির পরীক্ষায় সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। সেটাই হচ্ছে এই দেশের আইন, সেটাই হচ্ছে এই দেশের সংবিধান। কিন্তু
দুর্ভাগ্য হলেও সত্য যে এদেশের সংবিধান, এদেশের আইন, এই রাজ্য সরকার তারা বারবার ভঙ্গ করে, আদালতে মামলা হয়, সেখানে চপাটায় হাত খান, দুর্নীতি করেন, আদালতে মামলা হয়, সেটা এক্সপোজড হন, তারপর মন্ত্রী জেলে থাকে, তারপরেও আবার দুর্নীতির নতুন নতুন পন্থা বের করেন। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। লোবানাদের বারবার তারা আজকে ওই লোবানা মামলা করার আগে এর আগের দিন যে করবোটা কি, ওরা হতাশ, ওরা ক্ষুব্ধ, খুব স্বাভাবিক যে আমি এর আগেও ডিপ্রাইভ হলাম, আবার নতুন করে রুল ফ্রেমিং করে আমাকে আবার ডিপ্রাইভ করার বন্দোবস্ত করা হচ্ছে। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না। বেশ, আমি খুব ছোট করে একটু সৌরভদার কাছে আসবো একটা বিষয়। সৌরভদা, যেটা শুভজিৎ বলছিলেন বা বারবার অভিযোগ তো উঠেছে এসএসসির বিরুদ্ধে, যে সংস্থাটার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলো, তারাই যখন আবার এই মানদণ্ড নির্ধারণ করতে চলেছে, এটা কিভাবে ওরা বিশ্বাস রাখবে? মানে ধরুন কেউ যদি পরীক্ষায় রাজিও হয়, বিশ্বাস রাখবে কি করে? এসএসসির এই উত্তরগুলো তো আমরা দিতে পারবো না। ওখানে এসএসসি যারা প্রতিনিধি আছে তাদের কাউকে এই প্রশ্নগুলো করবে, তারা এই উত্তরগুলো দেবে না। আমার মনে হয় যে তারা একটা স্বয়ংশাসিত সংস্থা, তারা কী জন্য রুল ফ্রেম করেছে, কী বিষয়ে করেছে, তারা বলে যদি সুপ্রিম নির্দেশ না মেনে যদি করে থাকে তাহলে এটা বাতিল হবে, আর যদি ওরা মেনে করে থাকে তাহলে পরীক্ষা দিতে হবে। বেশ, আমি মনিদার কাছে আসি। মনিদা, আরও একটা মামলা যেখানে এই গ্রুপ সি গ্রুপ বি, যেটা আমি বলছিলাম যে তাদের যে ভাতা দেওয়ার কথা ঘোষণা হয়েছে, এই সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করে আরও একটি মামলা হয়েছে। অযোগ্যদের সমর্থন করা হবে ভাতা দিলে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা কেন অযোগ্যদের, এই প্রশ্ন তুলে একটি মামলা করা হয়েছে। মামলার পর মামলা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে আসল যে উদ্দেশ্য বা যেটা শুভজিৎরা বলেছেন বা লুবানা বলেছেন, এদের যে দাবিগুলো, এই দাবিগুলো মানে কি মনে হচ্ছে যে আসার জায়গা কতটা রয়েছে? দেখুন, প্রথম বিষয় হচ্ছে, আমি অনেকবার বলেছি যে সরকারের কি উদ্দেশ্য আছে এই সমস্যার সমাধান করা। সমস্যা নিয়ে যারা আমরা এখানে আলোচনা করছি তার পিছনের দিকে কিন্তু একটা কাজ হচ্ছে যে দীর্ঘদিন ধরে পরীক্ষাটা হচ্ছে না। আপনার 2012-তে এসএসসি, তারপরে 2016, আজকে 2025, প্রায় 9 বছর কোনো পরীক্ষা নেই। 2012-র পরে নিয়ম করা হলো যে বিএড লাগবে। বিএডের জন্য সবাই টাকা খরচা করে, একটা সাধারণ পরিবারও তখন সময় 50,000 টাকা খরচা করে একটা বিএড ডিগ্রি নিল। তারপরে ভাবলো তারা পরীক্ষাগুলো দেবে, তারা পরীক্ষাও দিতে পারলো না। অর্থাৎ যে প্রতি বছর যে প্রচুর পরিমাণ ছাত্রীরা পাস করছে, তারা তো সুযোগই পায়। সুতরাং সরকার চাইছে কেসের পর কেস, ওই সানি দেওয়ালের তারিখ পে তারিখ করে যেমন টাইম স্পেন্ড করা, সরকারও চাইছে কেসের পর কেস দিয়ে যাতে সরকারি চাকরিতে কাউকে রিক্রুটমেন্ট করতে না হয়। এটার জন্য ইন্টেনশনালি, যেটা ফিরদৌসবাবু বললেন, সুপ্রিম কোর্ট পরীক্ষা নিতে, একদম একটা সিম্পল জিনিস, সুপ্রিম কোর্ট পরীক্ষা নিতে বলেছে। সুপ্রিম কোর্ট তো নতুন একটা রুলস চালু করতে বলেনি, আবার এটাও বলেনি যে পুরনো রুলসে করতে হবে। অর্থাৎ আইন আছে, আইনের ফাঁক দিয়ে গলে গিয়ে যাতে একটা আবার বিশৃঙ্খলা আরেকটা কেস করার সুযোগ করে দেওয়া। তাহলে কি হবে, দিনে দিনে এই পরীক্ষাটা তো করতে করতে 26 পেরিয়ে যাবে। অর্থাৎ দিতে হবে 25%, তার একটা চাপ আছে। এদের যদি চাকরিটা না দেওয়া হয়, অন্তত এখানকার যে টাকাটা বাঁচছে সেই টাকাটা দিয়ে অন্তত সেই জায়গাটা সাময়িকভাবে প্রেশারটাকে রাখা যাবে। এটাই মনে হয় সরকারের উদ্দেশ্য, কারণ সরকারের কোনো পরিষ্কার উদ্দেশ্য নেই সমস্যার সমাধান। যদি সমস্যার সমাধান তিনি করতে চাইতেন তাহলে তো এত বছর লাগতোই না। তার কাছে লিস্ট আছে কে যোগ্য কে অযোগ্য, সুতরাং যোগ্য অযোগ্য লিস্টটা বের করে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যেত। তো সুতরাং ও ভাই যেটা বলছিলেন যে আমাদের যাদের যেতে দিচ্ছে তার মানে তারা যোগ্য, তো সুতরাং সেটা ক্লিয়ার করে দিলেই হতো। বলছে মুখে তোমরা স্কুলে যাও, যোগ্য পরিষ্কার করছে, কিন্তু লিস্টটা দিচ্ছে না বা লিস্টটা জমা করছে না। সুপ্রিম কোর্ট তো বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছে বারংবার বলার পরে যে তোমরা লিস্টটা দাও। লিস্টটা যখন দেয়নি তখন বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছে যে কাউকেই দিতে হবে, কারণ চাল আর কাপড় যখন এক করা যাচ্ছে না, সুতরাং পুরোটা চালও বলা যাবে না, পুরোটা কাপড়ও বলা যাবে না, সেই জায়গাটাই নিয়ে যাচ্ছে। যেখান থেকে শুরু করলে, একটু বলি, যেখান থেকে শুরু করলে ভাই যে ভ্যালিড পয়েন্টটা বললো যে আগে লেফট, আমরা এখানে যারা বসে থাকি তারা কিন্তু লেফট যখন প্রথম এসেছিল 77-এর, তার পরের 15 বছরটা আমরা কেউ দিন দেখিনি। যারা আমরা প্যানেলে ডিসকাশন করি তারা আমরা ওই 90-এর পর থেকে দেখেছি বলে ওটা নিয়েই আলোচনা করি, এসএসসি নিয়ে। কিন্তু লেফটেরও প্রথম 15 বছরে আগে যখন টিচার রিক্রুট হতো, কোথায় হতো, লোকাল বডি দিয়েও টিচার রিক্রুট হতো, ডিস্ট্রিক্ট লেভেলের টিচার রিক্রুট হতো, কিন্তু সেখানে করাপশনটা এত জায়গায় চলে এলো, সেখানে এসএসসি হলো। অর্থাৎ ওইখানে যেভাবে করাপশনগুলো হতো সেগুলো বন্ধ করে একটা এসএসসি চালু করা হলো।
এবার এসএসসি 17 রকম করা হয়ে গেছে, এখন 18 দফা, অর্থাৎ যা যা ভাগ ফোকর আছে এই জায়গা থেকে গলিয়ে আবার নতুন একটা ভাবে চুরি করা বা নতুন একটা পথ বের করে যাতে যেভাবে দুর্নীতি চলছে সেইভাবেই যাতে দুর্নীতি চলতে থাকে সেটা করায়। এক নেত্রী বলছেন যে পড়াশোনা করতে হবে না, দল করো তাহলেই চাকরি হবে। পীরদৌস বাবুর কথা এবং এখানে যারা আছি সবাই আমরা জানি যে একাডেমিকের যে নাম্বারটা, মার্কসটা কমিয়ে দিয়েছে। কাকে করছে, কি করছে? আজকে প্যারা টিচার বা কন্ট্রাকচুয়াল টিচারের এর সার্টিফিকেট বিক্রি হবে রাস্তায়, এর জন্য আবার টাকা ইনকাম করবে, টাকা তুলবে, সেখানেও একটা নতুন রাস্তা তৈরি করে দিল। বা নতুন যারা পরীক্ষা দেবে তারা তো পিছিয়ে শুরু করলো, 10 নম্বর পিছিয়ে শুরু করলো। অর্থাৎ মমতা ব্যানার্জি কিন্তু একটা ব্যক্তি, আমি আমার জীবনে দেখা, যে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া কোনো সিদ্ধান্তও নেন না। সে পায়ের চটি থেকে শাড়ি থেকে শুরু করে সব কিছু রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই করেন। উনি যে নিয়মবিধি তৈরি করেছেন তার রাজনৈতিক উদ্দেশ্য 26-এর নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ 10 বছর ধরে যারা পরীক্ষা দিতে পারেনি তাদেরকেও ইনভলভ করো, যাতে সে বলতে পারে আমি তো সবার জন্য চেষ্টা করেছি, সবার জন্য সুযোগ দিয়েছি, আমাকে কেউ মিথ্যা কথা বলতে পারবে না, আমি কিন্তু সবার মা। সেই কথাটা যাতে বলতে পারে সেই ব্যবস্থা করা। আমি সৌরভকেও বলবো বা তৃণমূল কংগ্রেসকে যারা সমর্থন করে বা করেন না বা ভোটটা দেন তাদেরকেও বলবো এই জায়গা থেকে বেরিয়ে আসুন। তিনি চাইছেন না সমস্যার সমাধান করতে, তিনি পিছিয়ে নিয়ে যতটা টানা যায় 26 পর্যন্ত টেনে নিয়ে যেতে যাবে। কারণ এই 3-4 দিন আগে রিপোর্ট বেরিয়েছে সবথেকে বন্ধ স্কুল, সবথেকে অনেক স্কুলে সবথেকে বেশি ভারতবর্ষে একা টিচার, সবথেকে কম ছাত্র স্কুল আছে, ছাত্র নেই। এই স্কুলের সংখ্যাগুলো কিন্তু পশ্চিমবাংলায় বেশি। সুতরাং আমাদের ছাত্রের ভবিষ্যৎ, আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবে সবাইকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। ভাই যেটা বলছেন যে শাসক বিরোধী কেউই চাইছে না, চাইলেও তো উপায় নেই, চাইলে ক্ষমতা যার কাছে তার কাছে হবে। তো সুতরাং সবাই মিলে এগিয়ে এসে এই সমস্যার সমাধান থেকে বেরিয়ে আসার একটাই উপায়, যে এ যদি না সরে এই সমস্যার সমাধান হবে না। আর এই শাসক দল চাইছে সমস্যার সমাধান করতে নয়, সবাই যা যা বললো সবার একটু খুদ ধরে দেখুন, সবাই সরকার কিন্তু ভেবে চিন্তে একটা খুব শার্ট ব্রেক নেব, বিরতির পর ফিরে এসে আবারও আমি আলোচনা এগিয়ে নিয়ে যাবো, সঙ্গে থাকুন। হল্লা বউল co-sponsored by ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। প্রিয়জন সঙ্গে থাকলে তবেই তো হয় শুভারম্ভ। সেই জন্য শুধু মুথুট ফাইন্যান্স দীর্ঘকাল ধরে প্রতিটি নতুন শুরুতে দিয়ে এসেছে প্রিয়জনের মতোই বড় ভরসা। মুথুট ফাইন্যান্স, ইন্ডিয়াস নাম্বার 1 মোস্ট ট্রাস্টেড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ব্র্যান্ড। তাহলে গোল্ড লোনের জন্য এখনই ফোন করুন 1-800-313-1212। আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের? এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্ট, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, পিলিং ট্রিটমেন্ট, হেয়ার ফল সলিউশন, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটেনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটেনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল, ওয়ার্ডস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল এবং আরো অনেক সুবিধে। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে। ডক্টর প্লাস, সুস্থ ও সুন্দর জীবনের সাথী। That's a big catch. Pull. বিরাট Pull. বিরাট, এটা ভেঙে যাবে। খালি স্ট্রং হলে এটা ভেঙে যেত, এটা স্ট্রং এর সাথে ফ্লেক্সিবলও, একদম শ্যাম স্টিলের মতো। শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার, যেমন স্ট্রং তেমন ফ্লেক্সিবল। আপদে বিপদে সময়ের সাথে বাড়ি থাকে যুগ যুগ অটুট। টিএমটি ফ্লেক্সি স্ট্রং মানে বাড়ি চিরদিন স্ট্রং। হল্লা বউল co-sponsored by ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। ফিরে এলাম বিরতির পর। আমি সরাসরি লুবানার কাছে আরেকবার যাব, আমি আসবো, শুভজিতের অনেক কিছু বলার রয়েছে, কিন্তু আমি একটু লুবানার কাছে যাব। লুবানা, আমি আরেকবার একটু জানতে চাইবো, ফিরদৌস দা বললেন যদিও যে আপনার কত নম্বরের নাম ছিল, মানে লিস্টে আপনার কত নম্বরের নাম ছিল? হ্যাঁ, লিস্টে প্রথমত এখানে আমার 168 নম্বরে নাম ছিল, কিন্তু 198 নম্বরে যিনি নাম
পেয়েছেন তিনি কিন্তু চাকরি অলরেডি করছেন। এখানে বলে রাখি, এখানে 168 নম্বরটা কিন্তু আমার আরও এগিয়ে যাবে, আমার একটা নম্বর বাড়ছে, সেটাতেও আমার কোর্ট কেস করা আছে। যেহেতু এই বিভিন্ন রকমের সরকার একটা কাজও যেমন ভালো করে করতে পারে না, এসএসসি যে একটা আনসার কি দিয়েছে সেখানেও গন্ডগোল, সেখানেও আমাদের নম্বর বেড়ে যাচ্ছে, কিন্তু সেই নম্বরটা পেতেও আমাদের কালঘাম ছুটে যাচ্ছে, আবারও সেই কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। তাহলে আমার যে ওই একটা নম্বর বেড়ে গেলে আমি তখন এই যারা মানে ভুয়ো ক্যান্ডিডেট বলা চলে তারা যখন বেরিয়ে যাচ্ছে সেই সিটটাতে, তাহলে আমার র্যাঙ্কটা অনেকটা এগিয়ে গিয়ে আমি এমপ্যানেলড হয়ে যেতাম ওই সিট, যখন ওই ভুয়ো ক্যান্ডিডেটটা যদি বেরিয়ে যেত, টেন্টেডরা যদি বেরিয়ে যেত। তাহলে এই সামগ্রিক এই ভুলগুলো, এগুলো কার দায়? এগুলো কি আমাদের দায়? এই দায়গুলো, এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব কাদের? সরকারের অভাব, এসএসসির অভাব। এসএসসি একটা কাজও ঠিক করে করতে পারে না, যেখানে আনসার কিটারও ঠিক নেই, আনসার কি ভুল ভ্রান্তির জন্য মানুষের বিভ্রান্তির শেষ নেই, তাদের র্যাঙ্ক বিভিন্ন রকম হয়ে যাচ্ছে, তা বাদেও আবার র্যাঙ্ক জাম্প হচ্ছে, আমার পেছনের অত পেছনের জন চাকরি পেয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না। এই সব বিভিন্ন কারণগুলো যখন আমাদেরকে জীবনে যখন অতিষ্ঠ করে, আমাদের সামাজিক মান সম্মান বলে তো আর কিছু রইল না। এই যে দুর্নীতির জন্য আমরা চাকরি পেলাম না, এই 4-5 বছর ধরে যে আমরা আন্দোলন করে চলেছি, সেই আন্দোলনের যে একটা ফলশ্রুতি হিসাবে কি পেলাম না, প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল। প্যানেলটা ক্যান্সেল করে আবার নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে। পরীক্ষা নেওয়ার কথা বলা হলো, ঠিক আছে, এখানে দেখছি রাজ্য সরকার আবার 10 নাম্বার একটা ভর্তুকি নাম্বারের ব্যবস্থা করে রেখেছে। এই নম্বরটা কারা পাবে? তাহলে আমরা কি পাবো? আমাদের কি এই নম্বরটা কি দেওয়া হবে? আমরা তো কোনোভাবেই এক্সপেরিয়েন্সড নই। তাহলে এখানেও আমাদেরকে আবার মেরে দেওয়া হলো। তাহলে কোনোভাবেই তো আমরা সুবিচার পাচ্ছি না। অথচ 2019 সালে প্রেস ক্লাবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এসে উনি কিন্তু প্রতিশ্রুতি আমাদের তখন দিয়েছিলেন যে দুর্নীতি সত্যিই হয়েছে, তোমরা এর একটা সুরাহা পাবে। তো সুরাহা আজও পাচ্ছি, কালও পাচ্ছি। আমাদের নিয়ে তো উনি কিছুই বলছেন না। তাহলে কি উনি প্রথমবারেও আমাদেরকে বঞ্চিত করেছেন? সেকেন্ড টাইম যখন পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষার সময়ও একটা সুকৌশলভাবে, একটা মানে ভীষণই পরিকল্পিতভাবে আমাদেরকে 90 নম্বরের এনে দাঁড় করাচ্ছেন। তাহলে এই 10টা নাম্বার কি কম কথা? আমরা তো নিজেরা জানি, আমরা যেহেতু এই আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আমরা জানি এখানে একটা নম্বরের ডিফারেন্সে 70-80 জন ঢুকে যাচ্ছে। তাহলে এই টাফ কম্পিটিশনের মধ্যে 10টা নম্বর কোথায় যাবে? আমরা কি টিকতে পারবো? তাহলে যে রুলসটা সরকার বানালো তাতে যদি আমরা উপকারই না পেলাম, তাহলে এখানে তো আমাদের দ্বারস্থ হতেই হবে আইনের, কিছু করার নেই। শুধু আমরা কিন্তু ইচ্ছা করে কেউ যাচ্ছি না যে মানে কেস করতে, আমরা তো একটা সুরাহা যেতে চাইছি। আমাদেরও তো বয়সটা থেমে নেই, আমাদেরও তো বয়স হচ্ছে। তো এই জিনিসগুলো তো সরকারকে মাথায় রাখতে হবে। সরকার সকলের জন্য পরীক্ষার ব্যবস্থা করছেন, কিন্তু সকলের পরীক্ষা ব্যবস্থা করতে গিয়ে 10 নাম্বার ভর্তুকি, ওই 10টা নাম্বার কারা পাবে? একটা অভিযোগ উঠছে, আমি আসবো, আমি একটু থামাচ্ছি এখানে, কারণ একটা জিনিস একটু মানে না দেখালে নয়, যেটা বারবার মানে আলোচনায় উঠছে, একটু সবার কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি আরেকবার এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব। 2025 সালে এই যে বারবার বলা হচ্ছে যে 10 নম্বরের একটা ফারাক, প্রথমেই একটা পার্থক্য তৈরি করে দেওয়া। দেখুন, এই যে 2025-এ যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক, এই যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে 10 নম্বর এবং শিক্ষকতার অভিজ্ঞতা, এই শিক্ষকতার অভিজ্ঞতায় এগিয়ে থাকছেন 2025-এ এসএসসির যে নাম্বার বিভাজন বা যে রুলটা জারি করা হচ্ছে, সেখানে কিন্তু এই 10 নম্বরে এরা এগিয়ে থাকছেন যারা শিক্ষকতার যাদের অভিজ্ঞতা রয়েছে। লিখিত পরীক্ষা 60, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে নাম্বার ধার্য হচ্ছে 10, শিক্ষকতার অভিজ্ঞতা 10, ইন্টারভিউ 10, লেকচার ডেমনস্ট্রেশন 10। এবার একটু পিছিয়ে যাব। এই এসএসসির নাম্বার বিভাজন 2016-র ক্ষেত্রে কি ছিল একটু দেখানোর চেষ্টা করি। লিখিত পরীক্ষা ছিল 55, শিক্ষাগত যোগ্যতা ছিল 35, পার্সোনালিটি টেস্ট ছিল 10। এসএসসির নাম্বার বিভাজন 2016-র সঙ্গে 2025 কোথায় তফাৎ নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি শুভজিতের কাছে একটু আসবো। শুভজিৎ, এই যে প্রথমত তো 10 নম্বরের এই ফারাকটা নিয়ে তো আলোচনা হচ্ছে, কিন্তু দুটো পয়েন্ট এখানে ওই 2025 মানে এই এখন যে রুলটা বা যে বিধিটা জারি করা হয়েছে, সেখানে দুটো পয়েন্ট একটু যদি আমাকে বুঝিয়ে বলো, যে ইন্টারভিউ
যেটার জন্য মার্কস দেওয়া হচ্ছে এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য মার্কস দেওয়া হচ্ছে, কিন্তু 2016-র ক্ষেত্রে তো এরকম কিছু ছিল না। এই 20 নাম্বারটা কি, এটা যদি একটু বলো। মানে ইন্টারভিউ, লেকচার, ডেমনস্ট্রেশন তো সেই সময় ছিল না, তাহলে এই 20 নাম্বারটা 2016-তে কিভাবে ভাগ হয়েছিল বা কিসের প্রেক্ষিতে দেওয়া হয়েছিল নাম্বার? ইন্টারভিউ মার্কসটা ছিল, কিন্তু মানে সেটা এই পার্সোনালিটি টেস্টের মধ্যে হিসেবে ওটা ছিল। আচ্ছা, কিন্তু হ্যাঁ, লেকচার ডেমনস্ট্রেশনটা ছিল না। অ্যাকচুয়ালি কি হয় যে আমরা যে পেশাটায় ঢুকছি সে পেশাটা তো নর্মাল পেশা নয়, এটা শিক্ষকতা পেশা। তো আপনি কতটা পড়াতে জানেন, আপনি যখন বিএড করে আসছেন তখন আপনাকে পড়ানো শেখানো হচ্ছে, তো আপনি সেই পড়ানোটা আপনি কতটা জানেন, কি পদ্ধতিতে আপনি পড়াচ্ছেন, সেইটা একবার টেস্ট করা হয়। এবং সেই টেস্টটাই হচ্ছে এই 10 নম্বরে, যে আপনি ঠিকঠাক রুলস মেনে পড়াচ্ছেন কিনা বা ঠিকঠাক পড়াচ্ছেন কিনা, সেইটা দেখার জন্যই এই 10 নম্বরটা দেওয়া আছে। তো এই যে লেকচার ডেমনস্ট্রেশন, এটা তো সবাই পাবে, ধরুন এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এটা সবাই পেতে পারে, এই 10 নম্বরের জন্য সবাই এলিজিবল। আচ্ছা, প্রবলেম যেটা সেটা হচ্ছে এই যে 10 নম্বর যেটা নিয়ে কথা উঠছে খুব, সেটা হচ্ছে এক্সট্রা 10 নম্বর। আমি আবার বলছি যে আমি পরীক্ষা কিন্তু দিতে চাই না, কারণ আমি দিতে চাইলেও, আমি আমার যোগ্যতা প্রমাণ করতে চাইলেও কোথাও না কোথাও আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে যে একটা চাকরির জন্য 2বার কেন আমি পরীক্ষা দেবো। যতক্ষণ না পর্যন্ত আমি অযোগ্য প্রমাণিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত কেন আমি একই পদের জন্য আমি 2বার পরীক্ষা দেবো? একই পদের জন্য যারা আমি একবার কৃতকার্য হয়েছি, আমাকে আবার সেকেন্ড টাইম বলা হচ্ছে তোমাকে ওই পদের জন্য আবার পরীক্ষা দাও, এটা তো আমি তো পরীক্ষা দিতে চাই না। কিন্তু এই যে 10 নম্বরের কথাটা বলা হচ্ছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে 10 নম্বরটা যারা টিচার বা যারা টিচিং এক্সপিরিয়েন্সে আছে তাদের জন্যই ভাবা হচ্ছে, আমি ধরলাম আমার জন্যই ভাবা হচ্ছে। আচ্ছা, একটা কথা প্রথম থেকে ভাবুন, যে আমার প্যানেল ক্যান্সেল হলো, আমাকে কোনো রকমভাবে দোষ, মানে আমার যে দোষ আছে সেই দোষটা কি আপনি দেখাতে পেরেছেন? পারেননি। কে পারেনি? সরকার তো পারেইনি, ছেড়ে দিন। হাইকোর্ট পারেনি, সুপ্রিম কোর্ট পারেনি, কেউই পারেনি। আমি যে দোষী এটা কেউ দেখাতে পারেনি। তাহলে প্রথম কথা হচ্ছে আমার চাকরিটা কেন যাবে? প্রথম যে প্রশ্ন আমি তুলব যে আমার চাকরি কেন যাবে, সে যদি সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও আমাকে আঙুল তুলতে হয় তাহলে আমি তুলব, যে আপনি এমন একজনকে শাস্তি দিলেন যার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত নয়। কিন্তু আপনাদের হয়ে যারা মামলা লড়েছেন তাদের জন্য আপনাদের কোনো প্রশ্ন নেই? অবশ্যই আছে, আমি বলছি, সবই বলবো। এবার আমি বিরোধী উকিলদেরকে বলবো এটা, যে আপনারা যদি সত্যি রাজ্যের শিক্ষা নিয়ে যদি আপনাদের এতই মাথা ব্যথা ছিল, তাহলে আপনাদের কাছে তো একটা বিকল্প রাস্তা ছিল। আপনি কেন রিপ্যানেল দাবি করলেন না? আপনি কেন প্যানেল ক্যান্সেল দাবি করলেন? রাস্তায় যারা পড়েছিল তাদেরও চাকরি পাওয়ার অধিকার আছে, আমি আজও বলছি, আমি সেদিনও বলেছি, আজও বলছি, রাস্তায় যারা বসে আছে তাদের চাকরি পাওয়ার অধিকার আছে। আপনারা উকিল হয়েছেন, ব্যবসা আপনারা করছেন, সেটা আপনাদের ব্যাপার, সেটা নিয়ে আমি দ্বিতীয়বার বলতে চাই না, কারণ যত কেস যাবে তত বাড়ির তালা বাড়তে থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার, যে আস্তে আস্তে তালা অবশ্যই বাড়বে। তাহলে আপনি কেন রিপ্যানেল দাবি করলেন না? আপনি দেখছেন যে বিভিন্ন দিক দিয়ে আমার টাকা আসবে, তাহলে আমি প্রথমে ক্যান্সেল করাই। তাহলে যদি আমি ক্যান্সেল করাতে পারি, তাহলে কি হলো যে আবার আমার কাছে কেসটা আসবে বিভিন্ন রকম। এবার যেটা বলি, অবশ্যই আছে, সেটা নিয়ে আলোচনা করা যাবে। এরপরে আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে আপনি যদি শিক্ষা নিয়ে এতটাই আপনার যদি মাথা ব্যথা থাকতো, তাহলে আপনার প্রথম যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে রিপ্যানেল। তাতে অন্তত অযোগ্যদের, আপনি যাদেরকে আপনি সমাজ শুধরাতে এসছেন, আপনি সমাজটাকে শুধরে দিতে পারতেন, যে হ্যাঁ এ চুরি করেছে, চোরদেরকে আমি বের করে দিলাম, দিয়ে সেই জায়গায় আমি একটা ভালো ক্যান্ডিডেটকে এনে বসিয়ে দিলাম, এবং স্কুলটাও বন্ধ হলো না, যারা যোগ্য ছিল তাদেরও চাকরি গেল না, এবং সেই সঙ্গে একদম রাজ্যের সমস্ত স্ট্রাকচার ঠিকঠাক থাকলো। এখন কি হলো? এখন এমন একটা সিস্টেম চলে এলো যেখানে না যোগ্যরা চাকরিতে পেলো, না যোগ্যরা চাকরি পাচ্ছে, মানে যোগ্যরাও রাস্তায় বসে আছে, অযোগ্যরাও দেখুন রাস্তায় বসে আছে। এমন একটা রায় এসছে যেখানে সবাই বলছে আমি যোগ্য, কেউ বিকাশ ভবনের সামনে গিয়ে বলছে যোগ্য, কেউ বলছে ধরুন এই মানে এসএসসি অফিসের সামনে গিয়ে বলছে যোগ্য, কেউ দেখা যাচ্ছে করুণাময়ী মোড়ে বসে বলছে যোগ্য। আজব ব্যাপার, এমন একটা রায় দিয়েছে যে সবাই যোগ্য, অথচ আমিও প্লাকার্ড ধরে বলছি যোগ্য, সেই যে টাকা দিয়েছে সেও প্লাকার্ড ধরে বলছে যোগ্য। আজব ব্যাপার। তাহলে আপনার কাছে তো এইরকম রাইট ছিল যে আপনি চাইতে পারতেন যে রিপ্যানেল হোক। সেকেন্ড হচ্ছে যে মমতা ব্যানার্জি,
হ্যাঁ আমি আসবো, আমি একটু ফিরদৌসদার উত্তরটা নিয়ে আমি আসবো, আমি শুভজিৎ আমি তোমার কাছে আসবো ভাই, কিন্তু একটু ফিরদৌসদার উত্তরটা নিয়ে নি। হ্যাঁ ফিরদৌসদা বলুন। না না, প্রথম কথা, অনেকে নিজেকে বিচারপতির উপরে ভাবছেন, আর তিনি বিচারপতি নন। বিচারালয়ের সামনে তাকে প্রমাণ করতে হবে যে তিনি নির্দোষ। তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন? কেউ প্রমাণ করতে সক্ষম হয়েছে এই লিস্টের একজনও যে আমি নির্দোষ? তিনি তার আইনজীবী, আপনি তো ওয়েমানি মানেন না, তিনি আর্গুমেন্ট করে, আপনি তো ওয়েমানি মানেন না। আমার কাছে তো আমার ওয়েমার আছে, আপনি তো ওটাই মানেন না। আমি মানলাম না মানলাম ইমেটেরিয়াল, আদালতে কি মানাতে পেরেছেন? আমি মানলাম কি না মানলাম সেটা ইমেটেরিয়াল। আপনাকে আগে মানতে হবে, তারপরে তো কোর্ট মানবে। আপনি আগে মানবেন তো। আপনি যদি ওখানে সওয়াল করতেন হ্যাঁ এইগুলো সব ঠিকঠাক আছে, তাহলে তো আর কোনো সমস্যা হতো না। আপনি নিজেই মানছেন না, ভাবছেন যে আমাদেরকে প্রমাণ করতে। আমি কোনো বিচারপতির উপরে নিজেকে ভাবি না, কিন্তু হ্যাঁ অবশ্যই, কিন্তু আমাকে অযোগ্য আপনি প্রমাণ করলেন কি করে? ফলে কে যাবে? ভারতবর্ষের সংবিধানে কোনো প্রভিশন আছে যে আপনাকে প্রমাণ করতে হবে? মানে সবাই গিয়ে আপনার সামনে গিয়ে পিটিশন নিয়ে দাঁড়াবে? বোকা বোকা কথার কোনো মানে হয় না। এরপরে গিয়েও আপনি কাউকে না কাউকে খুঁজে বের করতে হবে নিজেকে নির্দোষ। দেখুন, আপনার প্রতি আমার আবেগ থাকতে পারে, আপনার নিজের প্রতিও আবেগ থাকতে পারে, কিন্তু সেই আবেগ দিয়ে তো আর বাস্তবতাকে অগ্রাহ্য করতে পারবেন না। বিচারালয়ের সামনে প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ, এই সিস্টেমের মধ্যে আমি একজন নির্দোষ। ফিরদৌসদা এটা কি যেটা শুভজিৎরা বলছেন, দাদা এক মিনিট, যেটা শুভজিৎরা বলছেন এটা কি করা যেত? মানে রিপ্যানেলিং, এটা কি আপনারা চাইতে পারতেন? চাই, তার ভিত্তিভূমি থাকতে হবে। সেটা তো প্যানেল ক্যান্সেল করে এবং সেটা বৈধ অবৈধ সেটা আলাদা করতে হবে। টেন্টেড আনটেন্টেড সেপারেশন সেগ্রিগেশন করা যায়নি বলে তো গোটা প্যানেল ক্যান্সেল হয়েছে এবং রিপ্যানেলের সুযোগ নেই। যদি রিপ্যানেলের সুযোগ থাকতো, টেন্টেডরা চিহ্নিত করে দিতে পারতেন যে এরা একেবারে আনটেন্টেডের তালিকা দিতে পারবেন। আজকের দিনে দিতে পারবেন? আজকের দিনেও দিতে পারবেন না। মমতা ব্যানার্জিকে বলেন না, দিয়ে দেবে, আপনার হাত দিয়ে দেবে। বেশ শুভজিৎ, হ্যাঁ আচ্ছা খুব ছোট করে, হ্যাঁ উনি যে বলছেন যে টেন্টেড আনটেন্টেড আলাদা করতে হবে, হ্যাঁ যদি রিপ্যানেল হতো তাহলে তো অটোমেটিক্যালি আলাদা হয়ে যেত। মানে আমি বলছি যে আমাদের ওয়েমারটা আছে, ওয়েমারটা আবার রিভ্যালুয়েশন হলো, মানে যারা টেন্টেড ছিল তাদেরকে অটোমেটিক্যালি প্রথমেই বাদ দিয়ে দেওয়া হলো, তাদের ওয়েমারগুলো বাদ দিয়ে দেওয়া হলো, আমাদের ওয়েমারগুলোকে নিয়ে আবার রিভ্যালুয়েশন করা হলো, হওয়ার পরে আবার ইন্টারভিউ হতো, প্রয়োজন পড়লে যদি আবার ইন্টারভিউ দিতাম, আমরা আবার ইন্টারভিউ দিতাম, দেওয়ার পরে তারপর আমরা চাকরিতে ঢুকতাম। অসুবিধা কোথায়? এখানে তো আর টেন্টেড নন টেন্টেডকে আলাদা করার কোনো জায়গা নেই, কোনো প্রয়োজন নেই, কোনো রকমের দরকার নেই, ওরা অটোমেটিক্যালি বেরিয়ে যেত। প্লাস যারা জাম্প করলো, যারা র্যাঙ্ক জাম্প করলো তারা অটোমেটিক বেরিয়ে যেত। আরেকটা খুব শার্প ব্রেক নিয়ে বিরতির পর ফিরে এসে শুভজিৎ আরো কিছু বলতে চাইছিলেন, আমি আসবো, সৌরভদার কাছে আসবো, কিন্তু খুব দ্রুত একটা বিরতির পর সঙ্গে থাকবো। हल्ला बोल co-sponsored by फ्लेक्सी स्ट्रॉन्ग माने चिरदिन स्ट्रॉन्ग। जितने सारे हेल्थ ड्रिंक उतने सारे वादे। अरे कंफ्यूजन छोड़िए, गणेश शक्ति सत्तू सबका काम अकेले करते। अब से इस कुदरती स्वदेशी हेल्थ ड्रिंक की आदत डालिए। गणेश शक्ति सत्तू, पीते रहो, जीते रहो। That's a big catch. Pull. বিরাট এটা ভেঙে যাবে। খালি স্ট্রং হলে এটা ভেঙে যেত। এটা স্ট্রং এর সাথে ফ্লেক্সিবলও। একদম শ্যাম স্টিলের মতো। শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার, যেমন স্ট্রং তেমন ফ্লেক্সিবল। আপদে বিপদে সময়ের সাথে বাড়ি থাকে যুগ যুগ অটুট। টিএমটি ফ্লেক্সি স্ট্রং মানে বাড়ি চিরদিন স্ট্রং। हल्ला बोल co-sponsored by फ्लेक्सी स्ट्रॉन्ग माने চিরদিন স্ট্রং। ফিরে এলাম বিরতির পর, আলোচনাটা এগিয়ে নিয়ে যাবো। আমি সৌরভদার কাছে তার আগে আসি, একটুখানি আমি শুভজিৎ আসবো তোমার কাছে, আমি তার আগে একটু সৌরভদার কাছে আসি। সৌরভদা, সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এসএসসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কিন্তু শুভজিৎরা যে দাবিগুলো করছেন সম্প্রতি, বিকাশবাবুর সঙ্গে কিন্তু ওনারা দেখা করতে গিয়েছিলেন, অনেকে ওদের মধ্যে থেকে অনেকে গিয়েছিলেন, অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে অনেকে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকে কোনো নির্যাস তার মানে ওনারা পাচ্ছেন না বা পাননি, এটা আমরা ধরে নিতে পারি হয়তো। আমি জানি না ফিরদৌসদা কি বলবেন, কিন্তু আপনার এক্ষেত্রে কি মূল্যায়ন? কথা বলি, ফিরদৌসদাকে যদি চাকরি প্রার্থীরা কোনো প্রশ্ন করে তাহলে সেখানে ফিরদৌস শামীম দলবল নিয়ে তাদের উপর হামলা করতে যায় বা তেড়ে যায় তাকে মারতে, আর তারপর আবার একটা মামলা করে দেয় তার বিরুদ্ধে।
যে আমি একটা উকিল, আমাকে কেন তেড়ে আসলো? ফিরদৌস আমি আসবো দাদা, আমি আসবো দাদা, আমি মানে আমার কথা হচ্ছে ফিরদৌস আমি আসবো, আমি সময় দেবো দাদা, সময় দেবো, সময় দেবো প্লিজ। ফিরদৌস একটু শেষ করে নি, একটু শেষ করে নি, আমি আসবো। আমরা বরাবর বলে এসেছি এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সুযোগ্য ছাত্র ফিরদৌস শামীম, এরা এটা সমাধান করার জন্য নামেনি। তারা এমন ভাবে আইনি তারা কাজকর্ম করবে যাতে সরকারকে বিব্রত করা যায়। সরকারকে বিব্রত করার জন্য এরা চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য কোনো আইনি লড়াই লড়ছে না। এরা সব আঙুর ফুলে ঢোল হয়ে গেছে, সব আঙুর ফল হয়ে গেছে বড় বড়। এদের জামা প্যান্ট জুতো সব লক্ষ লক্ষ কোটি কোটি টাকার, এবং চাকরি প্রার্থীরা গেছে এদের কাছে যে আপনারা এত টাকা কামিয়েছেন, আমাদের সমাধানটা করলেন কি? কিন্তু মুশকিল হচ্ছে তাদের নামে তাদের দিকে তেড়ে যায়। আমার কাছে কথা হচ্ছে এদের সমাধানটা এরা করতে পারত। এরা রাজনীতি করেছে, বিজেপিও রাজনীতি করেছে, ঠিক আছে? সুতরাং আপনাদের মুখ দেখানোর কোনো জায়গা নেই, আপনাদের নামটাই হয়ে গেছে মামলাবাজ। আপনারা মানুষের স্বার্থে বিনা পয়সা তো করেননি, পয়সা তো নিয়েছেন, পয়সা কি নেননি আপনারা আন্দোলনকারীদের থেকে? ফিরদৌস দা এইটা কি শুধুমাত্র রাজনৈতিক, মানে ফিরদৌস দা এইটা কি মানে রাজনৈতিক আক্রমণ করার জন্য সৌরভ দা বলছেন? আপনার কি তাই মনে হয়? আমি দেখুন, আমি সাধারণভাবে মানে এখানে কি আপনার পেশাগত পরিচয়টা দূরে রেখে তর্ক করা মানে সময় নষ্ট করা? দেখুন, আমি যেটা মনে করি, দেখুন প্রথম কথা বলি, আইন পেশা, ব্যবসা নয়। ব্যবসার সঙ্গে পেশার পার্থক্য রয়েছে। এটা যদি না বোঝেন একজন শিক্ষক, তাহলে বোঝাই যাচ্ছে কোন ধরনের শিক্ষক, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে শিক্ষকদের আক্রমণ শুরু করলেন, এই তো শিক্ষকদের আক্রমণ শুরু করলেন। আপনি কত বড় মূর্খ দেখুন, আপনি কত বড় মূর্খ দেখুন, যে আপনি এখন শিক্ষকদের আক্রমণ শুরু করে দিলেন। হয়ে গেল, যেই টাকা কামানোর জায়গা চলে আসলো, যেই টাকা কামানোর জায়গা চলে আসলো, তুলে গেল না? মধ্যে যে পার্থক্য বুঝবে না, যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি, তাকে আমাকে আমরা এটাই বলে এসেছি। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে যা মামলা হয়েছে, সেখানে একজনও প্রমাণ করতে পারেনি যে তারা নির্দোষ। ফলে, এবং শুধু তাই না, সরকারকে, এসএসসি কে এবং বোর্ডকে বলা হয়েছিল যে তোমরা কে টেন্টেড কে আনটেন্টেড তার লিস্ট দাও। বিশেষ করে যে এই লিস্ট সম্পূর্ণ লিস্ট, এর বাইরে একজনও টেন্টেড ক্যান্ডিডেট নেই। এই কথা কখনো এসএসসি বোর্ড বা সরকার বলতে পারেনি। অনেকে ভাবছেন নিজেকে বিচারালয়ের উদ্যোগ, আমাকে এসে প্রমাণ করো। আপনাকে প্রমাণ করার কোনো দায় কি সুপ্রিম কোর্টের বিচারপতিদের? আপনার বাড়িতে গিয়ে বিচারপতিরা পিটিশন নিয়ে বা রায় নিয়ে দাঁড়াবে যে এটাই তো আমাদেরও কথা, আপনি নির্দোষ? আপনাকে আদালতের সামনে এসে প্রমাণ করতে হবে আপনি নির্দোষ। আমি যে ত্রুটি মুক্ত, এইটা প্রমাণ করতে হবে আদালতের সামনে, এবং সেটা করতে ব্যর্থ হয়েছে যেমন এসএসসি, বোর্ড এবং সরকার। এবং এটা সত্য কথা, এবং এটা সহজ সত্য কথা, আপনি নিজেও ব্যর্থ হয়েছেন। আপনার পক্ষে আইনজীবী ছিল, তিনি প্রমাণ করতে পারেন। আপনি অনলাইনে আছেন, আপনি আমার মধ্যে বা যা বললেন আগে যখন বলছিলেন একা ছাড়া, আপনার কথা কিন্তু কেউ শুনতে পায়নি। সুতরাং আপনি অনেক দিন ধরে প্যানেল করেন, যখন এখান থেকে আমরা বলবো আপনি শুনলে আপনার সময় আপনি বলবেন, কোনো অসুবিধা নেই। বিষয় যেটা হচ্ছে যে সৌরভের কাছে প্রশ্ন, মমতা ব্যানার্জি নিজে স্বীকার করেছিল যে এখানে দুর্নীতি হয়েছে। তো দুর্নীতি যখন হয়েছে, তার থেকে মুক্তি করার জন্য মমতা ব্যানার্জি কি করেছে? সিম্পল কোশ্চেন। আমি লেম্যান, এত কিছু বুঝি না। পাড়ার চায়ের দোকানে আড্ডা মারতে যেসব প্রশ্ন মানুষ করে, আলোচনা হয়, সেটাই চ্যানেলে এসে বলি। সুতরাং এই করাপশন স্বীকার করার পরেও তিনি কি করেছেন, সৌরভের সময় আসলে সৌরভ বলবেন। নাম্বার 2, কোনো ওকালতির দরকার নেই, কিছু দরকার নেই। কোনো যখন একটা কম্পিটিশন হয়, সেখানে সব প্রার্থী যারা ইনভলভ আছে তাদেরকে সমান সুযোগ দেওয়ার কথা। কিন্তু এখানে যে আলোচনা হচ্ছে বা যে নিয়মবিধি দেওয়া হয়েছে, যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা 90-এ পরীক্ষা দেবে, আর যারা ফ্রেশ নয়, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, তারা 100-তে পরীক্ষা দেবে, 10 পেয়ে যাবে। এই সিম্পল ওয়েতে এই যে 10 নম্বর যারা এক্সপিরিয়েন্স তারা পাবে, আর যারা নন এক্সপিরিয়েন্স তারা 90 পাবে, তাদের এই 10টা কম্পেনসেট হবে কোথা থেকে? তাদের তো 10টা কম্পেনসেট করতে হবে। একজন পরীক্ষা দেবে 100-তে আর একজন পরীক্ষা দেবে 90, এটা তো হয় না। এটা তো শামীম বাবুর মতো ওকালতি পড়ার দরকার নেই, এটা তো সাধারণ মানুষ বুঝতে পারছে। তাহলে
মমতা ব্যানার্জি বার্তা দেবে যে আমি সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছি, কোর্ট আমার তোমাদের বাদ দিয়েছে, আমি কিন্তু বাদ দিইনি। 9 বছর ধরে যারা এটা কেউ করে, এটা তো সিম্পল জিনিস যে একটা পরীক্ষা কিছু লোক দেবে 100-তে, কিছু লোক দেবে 90-এ, আর কিছু লোক যারা 100-তে দেবে তারা অলরেডি 10 পেয়ে যাবে। এটা কোনোদিন হয়? এটা সিম্পল জিনিস। নাম্বার 3 জামিম বাবু, আপনার কাছে আমার মতো লেমেনের একটা প্রশ্ন, যারা আমরা ক্লায়েন্ট তারা উকিলের কাছে যায়, আমাকে সরকার বা আমাকে বাদীপক্ষ আমাকে দোষী নির্দোষ প্রমাণ করতে হবে। সেই নির্দোষ প্রমাণ করার জন্য উকিল সাহেবের কাছে আমরা যাই, উকিল বলবে এই পেপার নিয়ে আসো, আমি তোমাকে প্রমাণ করব। আমরা তো কোর্টে গিয়ে কথা বলতে পারি না, সেই সংবিধান তো আমাকে সেই পাওয়ার দেয়নি। তার জন্য তো ওকালতি কালো কোর্টকে ব্যবহার করা হয়েছে। তো সুতরাং আমরা এতদিন ধরে আপনি 5 জনকে করতে, আরো সিম্পল কোশ্চেন শামীম বাবু, যারা র্যাঙ্ক জাম্প করেছে তারা অযোগ্য, এই কথা তো বাদ দিতে পারতেন, সবাইকে দরকার ছিল না। র্যাঙ্ক জাম্পটা তো ওপেন হয়ে গেছে, সবাই জানে কারা কারা র্যাঙ্ক জাম্প, তাদেরকে বাতিলের দাবিটা আপনারা কেন করলেন না? এটা আপনার সময় আসলে আপনি বলবেন। আমি বলি, আমি আসবো ফিরদৌসদা একটু আমি ফিরদৌসদা আসবো, আমি একটু শুভজিতের একটু উত্তরটা নিয়ে নি দাদা। আমি বিষয়টা হচ্ছে যে আমি একজন প্রখ্যাত উকিলের আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে উনি যোগে ভুল করছিলেন আর কি, মানে একটা সিম্পল নাম্বার, সেই সিম্পল নাম্বার একটা যোগে ভুল করছিলেন। আজকে তার মুখ থেকে আমার শুনতে হলো, আমি একজন ম্যাথসের টিচার, আমি অঙ্কের টিচার, তো আমি যোগ্য কিনা সেটা তার মুখ থেকে শুনতে হলো, এটা ভেবেই আমার কষ্ট হচ্ছে যে এমন একজনের কাছ থেকে আমি শুনলাম যিনি নিজে একটা সিম্পল যোগে ভুল করছিলেন। তো এটা হচ্ছে আমার প্রথম আর কি আক্ষেপ, যে এবং আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, আপনি চলে আসুন বিকাশ ভবনের সামনে, ওপেন চ্যালেঞ্জ দিলাম, ওখানে যারা বসে আছে না, যদি একজনেরও আপনি যদি যোগ্যতা নিয়ে প্রশ্ন করেন এবং আপনি যদি ওই যোগ্যতা আপনি যদি কোনো রকম ভাবে ভুয়ো প্রমাণ করতে পারেন, আপনি যা বলবেন তাই শুনে নেব। আপনি যখন যোগ্যতা নিয়ে আপনি প্রশ্ন করেছেন, আপনার যোগ্যতা আমার যোগ্যতা নিয়ে ওখানে চলুন, আপনি ডিবেট হবে, আপনি চলে আসুন, যোগ্যতা নিয়ে আপনার ডিবেট হবে। কি চাইছেন আপনি? মাধ্যমিক থেকে শুরু করে আপনার সঙ্গে আমি পুরো এমএসসি পর্যন্ত, আমি এমএসসি এমএড আপনার সঙ্গে আমি পুরো স্টুডিওতে আপনার সঙ্গে আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি। আমার কোনো সমস্যা নেই, আপনি চলে আসুন না। ওএমআর দেখবেন, আপনাকে তো ওএমআর দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হয়নি, সেই জন্য আপনি বুঝবেন না যে ওইখানে লিখতে কতটা কষ্ট হয়, আপনি ওটা বুঝবেন না। বেশ আজকে প্যানেলের উদ্দেশ্যটা নয়, সেটা হচ্ছে প্যানেল, আর কিছু না। আমি শুধু একটু জানার চেষ্টা করব, তবেই বুঝবো যে আপনি সবার পাশে আছেন। একটু দাদা ভাই, একটু এটাতে আসি, যে সরকারের কাছে তোমাদের কি দাবি এই জায়গায় দাঁড়িয়ে? ফিরদৌসদা প্লিজ, দাদা প্লিজ। হ্যাঁ, সরকারের কাছে কি দাবি? সরকারের কাছে আমাদের একটাই দাবি, যে ওনার যে ABCDE অনেক রকমের প্ল্যান ছিল, সেই প্ল্যানগুলো আস্তে আস্তে রাস্তায় নেমে চলে এসছে, আমরা বুঝতে পারছি। সেটা হচ্ছে ওনার প্ল্যান মানে পুরো ভুয়ো প্ল্যান, মানে এই প্ল্যানের কোনো কার্যকারিতাই নেই। তো আমাদের একটাই দাবি, যে উপায়ে একজন ক্যান্সার পেশেন্ট, একজন সদ্য মা হওয়া, কারোর হয়তো ফিজিক্যালি সে ডিসেবলড হয়ে গেছে, 2-1 মারাও গেছে জানেন, যে প্যানেলে যে সিচুয়েশনে পড়ে এই মানুষগুলোরও চাকরি বাঁচবে, কারণ এরা কোনোদিন পরীক্ষা দিয়ে চাকরি পাবে না, আমি লিখে দিচ্ছি আপনাকে, এরা পাবে না চাকরি, ঠিক আছে? তো যে উপায়ে যোগ্যদের চাকরি তারা যে অবস্থাতে আছে সেই অবস্থাতে বহাল থাকে, সেই ব্যবস্থা সরকার করুক। সে যে কোনো উপায়ে রিপ্যানেল দাবি করে, বা সে মানে তার প্রশাসনিক যেসব ক্ষমতা আছে সেগুলো প্রয়োগ করে, সে যেভাবেই হোক, সে পরীক্ষা না দিয়ে তাকে আবার সেই জায়গায় ফিরিয়ে আনা হোক। এইটা আমরা সরকারের কাছে প্রথম দাবি রাখছি। দ্বিতীয় যেটা বলতে চাইছি, অনেক প্ল্যান তো দেখেছি এবং আমরা বিশ্বাসও করেছি, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিশ্বাসও করেছি। ডবল চাকরির আশ্বাস পেয়েছিলাম, ডবল চাকরি চলে যাচ্ছে। ধরুন আমার এই প্যানেল থেকে কেউ বেরিয়ে গেল, গিয়ে 2017 সালের প্যানেলে সে প্রাইমারিতে চাকরি করতো, 2 দিন পরে ঝুলছে, ওটাও যাবে। তো ওটাও যদি যায়, আমি ঠাকুর না করুন, আমি বলতে চাইছি যদি ওটাও যায়, তাহলে কিন্তু তার ওই চাকরিটাও গেল। তার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হলো, ডবল চাকরির জায়গায় ডবল চাকরি পাওয়ার জায়গায় ডবল চাকরি চলে গেল। 10 বছর ধরে এসএসসি হয়নি, এটা একটা বড় প্রবলেম। অবভিয়াসলি আমিও মানি। যখন আমি স্টুডেন্ট অবস্থায়, ছাত্রাবস্থায় ছিলাম, তখন কিন্তু আমার ওই চাকরিটা, মানে পড়ানোকে আমি ভালোবাসতাম, পড়ানো পেশাটাকে আমি ভালোবাসতাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি, যারা এখন পাস করে বসে আছে তাদের জন্য এটা খুব পেনফুল, অবশ্যই পেনফুল। সরকার অবশ্যই পরীক্ষার ব্যবস্থা করুন, কিন্তু যোগ্যদের বলি দিয়ে নয়, যোগ্যদের আগে তারা নিজের জায়গায় ফেরত পাঠান, তারপরে গিয়ে উনি সমস্ত রকমের পরীক্ষা নিন, আমরা সেখানে একদম ফিজিক্যালি আমি একটা কথাই শুধু বলবো যে ভালো কথা, ওরা সরকারের কাছে আবেদন করেছে,
আমি এটা দায়িত্ব নিয়ে আগেও বলেছি, আজও বলছি, অলরেডি খাড়ি কাটে ওরা গলা দিয়ে দিয়েছে। এই এক বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দুই এই মোহাম্মদ শামীম, লুবানা পারভিন, শুভজিৎ যতই যা বলুক, এই দুজনে এই শামীম আর এই বিকাশ রঞ্জন এদের কিছুতেই চাকরি হতো না। আমি চ্যালেঞ্জ করে বলে দেবো আপনাকে, এরা শুধু সরকারের বিরোধিতা করছে, এরা চাকরি পাওয়ানোর জন্য লড়াই করছে। বেশ, আজকে সময় শেষ। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন। Halla Bowl, co-sponsored by Flexi Strong Money. চিরদিন স্ট্রং। UEM, Jaipur and Kolkata are the perfect target for prospective